দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 নিয়মিত আয়োজন নিউজ রুম আপডেটে আজকে আপনাদের সাথে ফারাবি হাফিজ। অবৈধ বিলবোর্ডে আবার ছেয়ে যাচ্ছে রাজধানী ঢাকা। বহির্বিজ্ঞাপন নীতিমালা না হওয়ায় ফের নগরীকে কুৎসিত করে তুলছে এইসব জঞ্জাল। তাই কাল থেকে অনুমোদনহীন এইসব বিলবোর্ড উচ্ছেদে অভিযানে নামবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর ঢাকা দক্ষিণেও ব্যবস্থা নেওয়ার কথা হচ্ছে। খান আল মামুনের ক্যামেরায় মাকসুদুন নবীর রিপোর্ট। ঢাকার আকাশকে বিলবোর্ড মুক্ত করেছিলেন মেয়র আনিসুল হক। সে আকাশে আবার উঠেছে জঞ্জাল। বৈধ অবৈধ কিংবা সৌন্দর্য বর্ধন নানা অজুহাতে স্থাপন করা হয়েছে বিশাল আকারে বিজ্ঞাপন। মূলত বিলবোর্ড নিয়ে কোনো নীতিমালা নেই নগর কর্তৃপক্ষের, তাই বিজ্ঞাপন সংক্রান্ত গেজেটের আওতায় দেয়া হয় অনুমোদন। ঢাকা উত্তর সিটির প্রধান রাজস্ব কর্মকর্তা জানান, গত 5 বছরে 2টি ডিজিটাল বিলবোর্ড এবং 11টি প্যানাফ্লেক্সের অনুমোদন দেয়া হয়েছে। এর বাইরে সবই অবৈধ। যারা যারা সিটি কর্পোরেশনের পারমিশন ছাড়া যে কোনো ধরনের বিলবোর্ড হোক, এলইডি হোক, যা কিছু হয়েছে আগামী 15 তারিখ থেকে এগুলো কিন্তু আমরা ভেঙে ফেলব। কিন্তু উত্তর সিটিতে দেখা মেলে বিলবোর্ড সদৃশ আরও বেশ কিছু ডিজিটাল বিজ্ঞাপন। এ বিষয়ে রাজস্ব কর্মকর্তা খুব বেশি না জানলেও ডিএনসিসির সৌন্দর্য বর্ধন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিজয় সরণি, বনানী, কাকলী এবং মহাখালীর সড়ক বিভাজকে সৌন্দর্য বাড়ানোর কাজে অর্থ দিয়েছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। তাই তাদের বিজ্ঞাপনের জন্য কোনো রাজস্ব নেওয়া হয় না। এবার নজর দেওয়া যাক ঢাকা দক্ষিণে। গুলিস্তান, পল্টন, কাকরাইল সহ কয়েকটি এলাকাকে আরও বিশৃঙ্খল করে তুলেছে এলোমেলো বিলবোর্ড ও বিজ্ঞাপন। আর সাবেক মেয়র সাইদ খোকনের রেখে যাওয়া 525টি ত্রুটিপূর্ণ ডিজিটাল বিলবোর্ডের বোঝা টানতে হচ্ছে এই নগর ও নগরবাসীকে। এগুলো এমনভাবে স্থাপিত যেখান থেকে আলোর ঝলকানি সরাসরি এসে পড়ে গাড়ি চালকের চোখে, ফলে বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি। যে সমস্ত জায়গায় পাবলিক প্লেস, আকাশ দেখতে কোনো বাধা থাকবে না, গাড়ি ঘোড়ার চালকের ডিস্টার্ব হচ্ছে না, এরকম জায়গায় বিলবোর্ড দেওয়া হওয়া যেতে পারে। এক, দ্বিতীয়ত বিলবোর্ডে কি থাকবে সেটিও নিয়ন্ত্রিত হতে হবে। মনে রাখতে হবে এটি একটি সাংস্কৃতিক দূষণও করতে পারে, সামাজিক দূষণও তৈরি করতে পারে। পৃথিবীর যে কোনো দেশে যান, ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সকল দেশে বিলবোর্ডের নীতিমালা রয়েছে। নীতিমালাহীন এই কার্যক্রম গঠিত অপরাধ। সরকার নির্ধারিত রাজস্ব অনুযায়ী এসব বিলবোর্ডের প্রতি বর্গফুট বাবদ মাসিক ভাড়া 20,000 টাকা, কিন্তু আগের মেয়র তা দিয়ে গেছেন মাত্র 1,100 টাকা দরে। ডিজিটাল বিজ্ঞাপনগুলো যে দেওয়া হয়েছিল সেখানে আপনারা লক্ষ্য করেছেন এর আগেও পত্রপত্রিকা এসেছে, অনিয়ম হয়েছে। আমরা কিন্তু এই 1 জুলাই থেকে কর তফসিলে নির্ধারিত যেই হার 20,000 টাকা প্রতি বর্গফুট, সেটা আমরা নির্ধারণ করেছি এবং সেটা আমরা প্রয়োগ করেছি। সুতরাং যারা এই ব্যবসা নিয়েছিল তাদেরকে সেই 20,000 টাকা হারে প্রদান করতে হবে, আর না হলে এগুলো অপসারিত হবে। ঢাকা উত্তর সিটির বহির্বিজ্ঞাপন সংক্রান্ত একটি নীতিমালা প্রণয়নের সাথে যুক্ত স্থপতি ইকবাল হাবিব জানান, এরই মধ্যে খসড়া তৈরি হয়েছে, চূড়ান্ত হতে পারে শিগগিরই। চলতি মাসের 15 তারিখ থেকে অবৈধ বিলবোর্ড অপসারণের কাজ শুরু করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর এই সংক্রান্ত যাবতীয় অনিয়মের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নিতে চায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও। তবে নগর পরিকল্পনাবিদ মনে করেন, বিলবোর্ড যেহেতু ঢাকার সার্বিক সৌন্দর্যের সাথে সম্পর্কিত, তাই পুরো প্রক্রিয়াটি হওয়া উচিত একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। বিলবোর্ড নামক জঞ্জাল নিয়ে আমাদের সাথে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নগরবিদ স্থপতি ইকবাল হাবিব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিও থেকে। একটু বলবেন যে এই যে নীতিমালা নাই, একটা শহর চলছে এইভাবে দিনের পর দিন, এটা ঠিক কিভাবে? এটা মূলত মনে রাখতে হবে এখানে অর্থের যোগান রয়েছে। অর্থের যোগান যখন থাকে তখন সেই বিষয়ে নীতিমালা না করাটাই শ্রেয় হয় তাদের, যারা এর মধ্যে করে খাচ্ছেন বা করে খাচ্ছিলেন। দীর্ঘদিন এই অনিয়ম চলছিল বলেই আনিসুল হক সাহেব যখন এই উদ্যোগ নেয়, আমরা সবাই সাথে যুক্ত হই। আব্দুল আবু সাইদ স্যার অথবা মোবাশ্বের হোসেন সাহেব সহ আমরা ইনস্টিটিউটগুলো দিনের পর দিন এগুলোর জন্য খেটেছি, অনেক অনেক গভীর রাত পর্যন্ত এগুলো নামিয়েছি। এবং এই যে সমিতিগুলো ছিল যারা এগুলো ব্যবসা করতেন, তাদের সাথে নেগোসিয়েশন করা হয়েছে, বসা হয়েছে, এবং সকল অংশীজন মিলেই ওনার পরামর্শে আমরা কিন্তু একটা নীতিমালা তৈরি করেছিলাম। আনিসুল হক অসুস্থ হওয়ার পরেই সেই নীতিমালাটি ঠিক চূড়ান্ত হতে হতে আর হয়নি।
তারপরে কত জল গেল, কত শীত গেল, বর্ষা গেল, কিন্তু এই নীতিমালা কার্যকর করার জন্য প্রয়াসটা একেবারে বন্ধ থাকলো। বরং কতগুলো কমিটি করা হলো, জুরি কমিটি, যারা এই বিভিন্ন এই দ্বীপাঞ্চল, যেটা উত্তরের একজন বললেনই যে দ্বীপাঞ্চলগুলো যেহেতু তারা মেনটেনেন্স করবে, সেই জন্য তারা বিলবোর্ড ইত্যাদি লাগাবে, এগুলোর ব্যাপারে জুরি করা হলো। সেখানে আমিও মেম্বার ছিলাম। আমি শেষের দিকে যাওয়া বন্ধ করেছি, কারণ আমি প্রত্যেকবার গিয়ে যখন বলেছি যে এগুলোরও সাইজ, এগুলোর যে বিচ্ছরিত ক্যালভিন, কত পাওয়ারের এলইডি হবে, কোন কোন জায়গায় নড়াচড়া এলইডি, কোথাও কোথাও স্থির হবে, এই সমস্ত নীতিমালা অনুযায়ী করুন। তো দেখা গেল এর মধ্যে, যেহেতু আপনারা জানেন যে আইনুল হক সাহেব প্রয়াত হওয়ার পর কিছুদিন প্যানেল মেয়র, তারপর আরেক প্যানেল মেয়র, তারপর কিছুদিন আতিকুল হক সাহেব, কিছুদিন আবার প্যানেল, মানে একটা হজবরল সিচুয়েশনের মধ্যে আমরা এই নীতিমালা পরিপূর্ণ করতে পারিনি। দক্ষিণে তো এই নীতিমালাকে তোড়ফোড় করে বরং তৎকালীন মেয়র সিটি কর্পোরেশনকে ব্যবসায় নামিয়ে দিলেন। এবং এর ফলে এই যে আলাপ করা হচ্ছে কর হার বাড়িয়ে আমরা নতুন কর হার করবো, আমার কাছে মনে হয় একটা মূল প্রতিপাদ্য বিষয় সকলের মনে রাখা দরকার। সিটি কর্পোরেশনের মূল কাজ কিন্তু ব্যবসা বা বাণিজ্য করানো হয়, বরং সেবা দেওয়া এবং সৌকর্য বা সৌন্দর্য করার জন্য যদি প্রাইভেট সেক্টরের অংশগ্রহণ করতে হয়, তা অবশ্যই দৃষ্টিকটু না করে সাংস্কৃতিক অবক্ষয় তৈরি করার মতো কন্টেন্ট না নিয়ে কিভাবে করা সম্ভব, তারই নীতিমালা আমাদের প্রয়োজন। আপনি যদি দেখেন যে এলইডি গুলো যে তৈরি করা হয়েছে, দিনের বেলায় তা পরিষ্কার, তার মানে কত কেলভিন বিচ্ছুরণ সেখানে হয়। রাতের বেলায় যখন অন্ধকার নেমে আসে, তখন একই রকম ক্যালভিন থাকাতে প্রচন্ড রকম ভাবে দৃষ্টি দূষণ করছে, গাড়ি যারা চালাচ্ছে তাদেরকে বিভ্রান্ত করছে এবং পরিবেশেরও দূষণ হয়। আমাকে মনে রাখতে হবে, রাতের বেলায় পাখি ঘুমায়, পশু পাখির ঘুমন্ত জায়গা, এবং অনেক সময় অনেক পথের মধ্যেও অনেক মানুষ হাঁটাচলা করে, তাদের জন্য এটা একটি বিব্রতকর অবস্থা তৈরি। আচ্ছা, আমরা যে এই যে বিলবোর্ডের এক ধরনের বিরোধিতাই করছি, উন্নত শহর, উন্নত দেশগুলোতে, আপনি লন্ডনে, নিউ ইয়র্ক সিটিতে, আবার পাশের দেশ ভারতে, সব জায়গায় কিন্তু আমরা বিলবোর্ড বিভিন্নভাবে বিজ্ঞাপন দেখি। সেই জায়গাটায় তারা কিভাবে সমন্বয় করেন এই জিনিসটা জানতে চাই। আপনারা নীতিমালার মধ্যে নিশ্চয়ই এরকম কিছু রাখছেন, সেটা একটু ডিটেল জানবো। আমাদের একটা ছোট্ট বিরতির সময় আছে। দর্শক, ছোট্ট বিরতির পর আবার ফিরে আসছি এই আলোচনায়। ছিলাম রাজধানীর অবৈধ বিলবোর্ড, সেই বিষয়টি নিয়ে আমাদের সাথে স্থপতি ইকবাল হাবিব রয়েছেন। একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে বিলবোর্ড তো অন্য শহরেও, সুন্দর সুন্দর শহরেও সুন্দর সুন্দরভাবে দেখি, নীতিমালার মধ্যে আপনারা নিশ্চয়ই এটা ভেবেছেন, চিন্তা করছেন কিছু? তিনটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। একটি হচ্ছে জনসমাগম হয় কিন্তু গাড়ি চলাচলের মোড় না, এরকম জায়গায় বিলবোর্ড হতেই পারে। টাইম স্কোয়ার বলি অথবা বুকিং জাংশন ইন সিঙ্গাপুর, যেটাই বলি, দুটোতে আপনি উদাহরণ পাবেন। একই রকম ভাবে আপনি যদি ধরেন মানিক মিয়া এভিনিউর পরে এই যে আমাদের বিজয় সরণি, সেখানে যদি ভার্টিক্যাল না হয়ে এই বিলবোর্ড গুলো, যেহেতু এলইডি এবং মুভমেন্ট আছে, হরাইজন্টাল হয়, তবে যিনি যাত্রী, যিনি গাড়িটা চালাচ্ছেন না, তিনি কিন্তু দেখতে পান, কিন্তু যিনি গাড়ি চালাচ্ছেন তার দৃষ্টির বিভ্রম ঘটে না, তার অসুবিধা হয় না গাড়িটা ড্রাইভ করতে। তৃতীয়ত, কন্টেন্টের ক্ষেত্রে আমরা পরিষ্কার করে বলছি যে এক নম্বর হচ্ছে সাইজ, আর হচ্ছে কন্টেন্ট। আপনি প্রকাশ্যে, যেখানে আমরা পরিবার নিয়ে চলি, বুড়ো মানুষ, ইয়াং পাবলিক, বাবা মাকে নিয়ে চলি, বোনকে নিয়ে চলি, সেখানে কন্টেন্ট হ্যাজ টু বি কন্ট্রোল এবং নিয়ন্ত্রিত। এবং আমরা আরেকটি জিনিস বললে বুঝবেন, ওই নীতিমালাতে আছে এই কন্টেন্টের মধ্যে সমাজ সচেতন অথবা নাগরিক সচেতনের স্লোগানের জায়গা থাকতে হবে। আপনি পুরোটাই ব্যবসার জন্য ব্যবহার করতে পারেন না। আবারও এই পুরো কাজের মূল প্রবক্তাটা বলছি, মূল উদ্দেশ্যটা, যে সিটি কর্পোরেশন ব্যবসা করতে নামেনি, সৌকর্যতার জন্য নেমেছে, সেবা দেওয়ার জন্য নেমেছে। তো সেই সব দৃষ্টিভঙ্গি থেকেই আমরা সিঙ্গাপুর, ভারত, থাইল্যান্ড, লন্ডন এবং আমেরিকার নীতিমালা সব পরীক্ষা করেই এই নীতিমালাটা তৈরি করেছি। আমি আশা করছি, যেটা আমি গতকাল এটা মাননীয় মেয়র উত্তরকে নিয়ে আমরা মাননীয় মন্ত্রীকেও দিয়ে এসেছি, এলজিআরডি, এবং উনি বলেছেন যে সকল নগরের জন্য একটি পরিপূর্ণ নীতিমালা তিনি তৈরি করে দেবেন, যাতে এই বহিরাঙ্গন বিলবোর্ড নীতিমালা বা বিজ্ঞাপন নীতিমালাটা অন্তত নগরায়নের স্বার্থে একটি সৌকর্যের অংশ হয়, জঞ্জালের অংশ না হয়। আচ্ছা, ইকবাল ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের আরেকটা ইস্যু আছে, বিরতির মধ্যে কথা হচ্ছিল, আমাদের সাথে আরেকজন গেস্ট যুক্ত হবেন, ক্রিকেট অপারেশনস কমিটির তিনি সিইও আমাদের সাথে এই তাকে দেখতে পাচ্ছি। আমরা এখনই আপনার সাথে ইস্যুটি নিয়ে কথা বলছি না, যদিও দর্শকদেরকে আগেই জানিয়ে রাখি যে আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাথে বাংলাদেশের যে খেলা হবার কথা ছিল,
সেই খেলাটা সম্ভবত আমি এখন বলতে চাই না, হয়তো হচ্ছে না। এই বিষয়ে আজকে প্রেস ব্রিফিংও করেছেন বিসিবি সভাপতি, সেই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। সেটা নিয়ে আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর এই আলোচনায় ফিরে আসছি। নিউজ রুম আপডেট আপনারা দেখছেন চ্যানেল 24-এ। আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই। ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন আমাদের সাথে যুক্ত হয়েছেন। জনাব চৌধুরী, নিজামুদ্দিন চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু বলবেন যে সবকিছু তো ঠিকঠাকই চলছিল এবং আমাদের একটা আশার আলো, আমরা এতদিন পরে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ জাতীয় দল খেলবে, হঠাৎ করে কি হলো? না, বিষয়টা আসলে হ্যাঁ ঠিকই বলেছেন, এতদিন তো ঠিক মতোই চলছিল, বাট আমাদের যেটা মনে হচ্ছে যে কোভিড-19 প্যান্ডামিকের কারণে হয়তো গ্লোবালি কিছু চেঞ্জ আসছে, প্রত্যেকটা দেশেই তার যে ইন্টারনাল যে পলিসিগুলোতে চেঞ্জ নিয়ে আসার কারণেই হয়তো এই জটিলতাটা দেখা দিয়েছে। আমরা শ্রীলঙ্কা বোর্ডের সাথে যোগাযোগ রাখছি। আমরা বলেছি যদি তাদের যে গভর্নমেন্ট যে গাইডলাইন আছে, হেলথ গাইডলাইন, এই গাইডলাইনের যে রেস্ট্রিকশন গুলো আছে, যেগুলো আসলে একটা ক্রিকেট টিমকে প্রিপেয়ার করার মতো প্র্যাকটিক্যালি পসিবল না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের প্লেয়াররা প্রায় 6-7 মাস ধরে গত আউট অফ ক্রিকেট আছে এবং কোনো ধরনের অ্যাক্টিভিটিস থেকেও তারা অলমোস্ট বাইরে আছে। সো প্লেয়ারদের রেডিনেসটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটার জন্য আমাদের মূলত এই পরিস্থিতিতে পড়তে হচ্ছে। আর আমাদের দেশের পরিস্থিতিটাও সার্বিকভাবে ক্রিকেট খেলার জন্য বর্তমান যে কোভিড-19 সিচুয়েশন, এটা অনুকূলে না। এই কারণে আমরা প্ল্যান করেছিলাম যে আমাদের এইচপি টিমকে নিয়ে যে আমরা যদি সাফিসিয়েন্ট প্র্যাকটিস করতে পারি শ্রীলঙ্কাতে, হয়তো আমরা একটা টিম রেডি করতে পারবো। যদি ক্যান্সেল হয়েই যায় শেষ পর্যন্ত, তাহলে ক্রিকেটারদের যে প্রস্তুতি এখন আপনারা যেটা শুরু করেছেন, এটা কি চলবে? অবশ্যই চলবে। আমাদের যে প্রিপারেশন আমরা প্ল্যান করেছি সেই অনুযায়ী আমাদের এখনো চলছে এবং যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত আসে যে পরবর্তীতে এই ট্যুরটাকে আমরা কন্টিনিউ না করি, তাহলে হয়তো অন্য কোনো কম্পিটিশন বা অন্য কিছু নিয়ে আমাদের হয়তো প্ল্যান করতে হবে। আচ্ছা, সে পরবর্তী পরিকল্পনা যদি ক্যান্সেল হয়েই যায় শেষ পর্যন্ত, এই বছরে অন্তত কোনো প্ল্যান আছে আর পরিকল্পনার মধ্যে আছে ইন্টারন্যাশনাল কোনো ট্যুর? এখন পর্যন্ত এই বছরে ইন্টারন্যাশনাল কোনো ট্যুর নেই আমাদের। আগামী ডিসেম্বরে, আগামী জানুয়ারি ফার্স্ট উইকে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ট্যুর করবে, এভাবেই আমাদের একটা শিডিউল রয়েছে। এর আগে আমাদের কোনো ইন্টারন্যাশনাল কমিটমেন্ট নেই। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জনাব নিজামুদ্দিন চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। দর্শক, এই ছিল নিউজ রুম আপডেটে। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।